শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। এই গল্পে অপরাধ ও সহিংসতার উল্লেখ রয়েছে। এটি শুধুমাত্র সাহিত্যিক উদ্দেশ্যে লেখা। কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপকে সমর্থন বা উৎসাহিত করা 107 FM রেইনবোর উদ্দেশ্য নয়। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। 107 FM রেইনবো এটি সমর্থন করে না। 107 FM রেইনবোতে গল্প স্বল্পতে আজ শুনবেন রজত ঘোষের লেখা চন্দ্রগুপ্তের জন্মদিন। রজত ঘোষের জন্ম হুগলির ভান্ডারহাটি গ্রামে, বেড়ে ওঠা ধনেখালির বেলমুড়িতে। গল্প, উপন্যাস ও কবিতা তিন ক্ষেত্রেই লেখকের সাবলীল বিচরণ। বিভিন্ন প্রথম সারির পত্রিকা সহ রাজ্য ও রাজ্যের বাইরের বহু সাহিত্যপত্রে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত হয়েছে। তাঁর লেখা কয়েকটি জনপ্রিয় গল্প পেনড্রাইভ, লিটমাস পেপার, সান্টা ক্লজ, ড্রাকুলা এবং উপন্যাস ভোকাট্টা পৌষের কাছাকাছি। সাহিত্য চর্চার স্বীকৃতি হিসেবে তিনি প্রশংসিত গল্প লেখক সম্মান ও সেরা কবিতা পুরস্কার লাভ করেছেন। অবসরে বই পড়া, গান শোনা ও ভ্রমণ তাঁর নেশা। আজকের গল্প স্বল্পতে শুনবেন রজত ঘোষের লেখা চন্দ্রগুপ্তের জন্মদিন। গল্পের কথক ও চন্দ্রগুপ্তের ভূমিকায় বাসু, অন্যান্য ভূমিকায় দেবলীনা, সোমক, উজ্জ্বল, রাজীব, অপরূপা, শুক্লা ও সৌমিক। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে রজত ঘোষের লেখা চন্দ্রগুপ্তের জন্মদিন। অন্ধকার রাত, একটা কালো সেডান হাইওয়ে দিয়ে দৌড়চ্ছে। স্পিড 100+। রাস্তাটা জঙ্গলের ভিতর দিয়ে গেছে। জঙ্গল মানে গভীর জঙ্গল। দিনের বেলাও যেখানে সূর্যের আলো প্রায় ঢোকে না। পাহাড়ি রাস্তা, পাকদণ্ডী পথে গাড়ি ওপর দিকে উঠছে। ভেতরে লো ভলিউমে জগজিৎ সিংয়ের একটা গজল চলছে। আমি ড্রাইভার সিটে বসে আছি। পাশে অখিলেশের বান্ধবী নন্দিনী। অখিলেশ মানে অখিলেশ জয়সওয়াল। জয়সওয়াল টেক্সটাইলের মালিক। কালো কাঁচের জানলাগুলো বন্ধ। সামনে থেকে আসা গাড়ির আলোয় রিয়ার ভিউ মিরর দিয়ে পাশে বসা নন্দিনীকে মাঝে মাঝে দেখছি। ঝকঝকে ফেসিয়াল করা মুখ, নাকে বিন্দু বিন্দু ঘাম, চোখে কাজল, ঠোঁটে লিপ গ্লস। একটু কি নার্ভাস দেখাচ্ছে নন্দিনীকে? ভাবনাটা অদ্ভুত। হাসি পেল। সত্যি কি নন্দিনী অখিলেশের বান্ধবী? তাহলে আমার সাথে ওর সম্পর্ক কি? গাড়ির ভিতর অদ্ভুত একটা সল্টেড ক্যারামেলের গন্ধ। জানি এটা নন্দিনীর পারফিউম, ওর সিগনেচার স্মেল। গাড়ির পিছন সিটে বেহুঁশ অবস্থায় পড়ে আছে অখিলেশ। মাঝে মাঝে গো গো শব্দ করছে আর ভুল বকছে। লাইফ ইজ এ জার্নি, উই শুড কমপ্লিট ইট। অথবা গান গাইছে, জিনা ইসি কা নাম হ্যাঁ। হোয়াট নেক্সট? ভাবিনি এখনো। হোয়াট? কবে ভাববে? আমি কিন্তু আর কলকাতায় ফিরতে পারবো না। জানি বেবি, সেটা সম্ভব না। তাহলে এখন কোথায় থাকবো আমরা? এই এই জঙ্গলে? মন্দ কি? শতাব্দী প্রাচীন গাছ, অজস্র পাখি। এখানেই প্রতিদিন ভোর হবে, এখানেই রাত। সরি, আমি না তোমার মতো রোম্যান্টিক হতে পারছি না গো। আর তাছাড়া জঙ্গলে ফিরে যাওয়ার জন্য মানুষ কিন্তু নিজেকে উন্নত করেনি। এই সিরিয়াসলি বলো তো, কোথায় যাচ্ছি আমরা? বলবো, আমাদের জন্য একটা অন্য পৃথিবী অপেক্ষা করছে। সত্যি? কেমন পৃথিবী সেটা? ওয়েট, আর একটু অপেক্ষা করতে হবে। আর কতক্ষণ? অলমোস্ট হাফ অ্যান আওয়ার। তারপর তারপর? তারপর কি? অন্য পৃথিবী, অন্য জীবন, যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। কেউ কোনোদিন থাকবে না। কিন্তু তার আগে এই জঞ্জালটাকে খালাস করা দরকার। ভালো কথা। ছবিগুলো তুমি ডিলিট করে দেবে তো? শিওর বেবি, আমাকে তুমি বিশ্বাস করতে পারো। এনিওয়ে, না হলে কিন্তু আমি পুলিশকে জানাতে বাধ্য হব।
ভয় দেখাচ্ছ? না, ভয় দেখাচ্ছি না, তবে ব্রেক কষে থামালাম গাড়িটা। জঙ্গল কিছুটা হালকা এখানে। আজ পূর্ণিমা, আকাশে বিরাট একটা চাঁদ উঠেছে, চতুর্দিকে আলোর বন্যা বইছে। জঙ্গলের ভিতরটা স্বর্গের মতো মনে হচ্ছে। চলো আজ একসাথে চাঁদ দেখব। মানে মানে মুক্ত বাতাসে নিঃশ্বাস নেব, ডিপ ব্রেথ। আর ইউ ম্যাড? এত রাতে এই জঙ্গলে নামবো? কেন, কি হবে নামলে? আরে জঙ্গলে কত রকমের ভয়ঙ্কর জন্তু থাকে, তোমার কোনো আইডিয়া আছে? ভয়ঙ্কর জন্তুরা জঙ্গলে থাকে না নন্দিনী। চলো, লেটস এনজয় দ্য ফুল মুন। কিন্তু কোনো কিন্তু নয়, আমরা গন্তব্যের কাছে চলে এসেছি। নন্দিনীর হাতটা ধরলাম, গিয়ে দাঁড়ালাম বিশাল গভীর একটা খাদের ধারে। নন্দিনীর সল্টেড ক্যারামেল এবার মিশতে শুরু করেছে জঙ্গলের স্যাঁতস্যাঁতে গন্ধের সাথে। থ্যাংক ইউ ডিয়ার, আমি কোনো দিন তোমাকে ভুলব না। মানে ভুরু কুঁচকে নন্দিনী কিছু বলতে চাইল, কিন্তু পারল না, কারণ তার আগেই জোরালো একটা ধাক্কা দিলাম। পরক্ষণেই একটা মানুষের গভীর খাদে তলিয়ে যাওয়ার আর্তনাদ প্রতিধ্বনিত হতে শুরু করলো পুরো পাহাড় জুড়ে। সঙ্গে সঙ্গে ঘোরটা কেটে গেল আমার। বুঝতে পারলাম নন্দিনী নয়, আমি নিজেই পড়ে আছি কোনো শক্ত জায়গায়। গলাটা শুকিয়ে গেছে, অস্ফুটে বললাম, জল, একটু জল। সঙ্গে সঙ্গে আমার মুখে অনেকটা জল এসে পড়ল, আর জ্ঞান ফিরে পেলাম আমি। দেখতে পেলাম ইন্সপেক্টর রাজদীপ নন্দন টেবিলের ওপর থেকে আমার দিকে তাকিয়ে আছে। জোরালো আলোয় চকচক করছে ওর মুখ। হাতের গ্লাস থেকে আরও খানিকটা জল মুখে ঢেলে দিয়ে বলল, আরে ওকে মিস্টার গুপ্ত? পরিস্থিতিটা বুঝতে সময় লাগলো। সিলিং থেকে ঝুলে থাকা আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এতক্ষণ যে ঘটনাটা দেখছিলাম, কি ছিল সেটা? স্বপ্ন না সত্যি বুঝতে পারছি না। আমাকে আমাকে ছেড়ে দিন স্যার, আমি নির্দোষ। আমিও সেটাই চাই। আপনি শুধু সত্যিটা বলুন। কি কি জানতে চান বলুন। নন্দিনী দেশমুখ এখন কোথায়? জানি না স্যার, আমি জানি না স্যার। জানেন, সব জানেন। যদি বাঁচতে চান কোঅপারেট করুন আমাদের সঙ্গে। সত্যি বলছি স্যার, প্লিজ আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস তো করতে চাই, কিন্তু পারছি কোথায় বলুন তো? কেন পারছেন না? কারণ অখিলেশ জয়সওয়ালের স্টেটমেন্ট আমরা নিয়েছি। পুরো ঘটনাটা একমাত্র আপনিই জানেন। বললাম তো স্যার, আমি কিছু জানি না। রাজদীপ নন্দন হাসল, জোরে না, আস্তে। হাসিটা তীব্র, খানিকটা হায়নার মতো। হাসির শব্দ ইন্টারোগেশন রুমের চার দেওয়ালে পাক খাচ্ছে। হাতের লাঠিটা উঁচিয়ে লোকটা আমার দিকে এগিয়ে আসছিল, কিন্তু মাঝপথে থামতে হলো, কারণ সারে জাহাঁ সে আচ্ছা রিংটোনে এই সময় ওর ফোনটা বেজে উঠেছে। আর দু এক কথা বলার পর হাত থেকে লাঠিটা মেঝেতে খসে পড়ল। লোকটা আরও যেন ভয়ঙ্কর হয়ে উঠল সঙ্গে সঙ্গে। নিচু হয়ে আমার চুলের মুঠি ধরে বলল, যা, এই যাত্রায় বেঁচে গেলি, না হলে না পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কপালে শুট করতাম। ঈশ্বরকে ধন্যবাদ দে, অখিলেশ জয়সওয়াল তো জামিনের ব্যবস্থা করেছে। স্যার, ও আমার মালিক স্যার, এক্সট্রিম লর্ড, ও তো আমাকে বাঁচাবেই। মাই ফুট। শেষ শব্দ দুটো শুনে লোকটা হতভম্ব, অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। পরক্ষণেই সপাট একটা চড় কষালো, আর মুহূর্তের মধ্যে সব ঝাপসা হয়ে গেল আমার।
ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে, শরীর যন্ত্রণায় ফেটে যাচ্ছে। বিশ্বাস হলো তো আমি নির্দোষ? লোকটার কথা বাড়ালো না। ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে গেল। ওকে ছেড়ে দিন। বুঝতে পারলাম শুধু দৃষ্টি নয়, পুরো পৃথিবীটাই কিছুক্ষণের জন্য ঝাপসা হয়ে গিয়েছিল, আর আমি ক্রমশ হারিয়ে যাচ্ছিলাম জটিল এক ভুলভুলাইয়ায়। অখিলেশ না থাকলে আদৌ কি কোনোদিন বেরোতে পারতাম এখান থেকে? জানি না। শুধু একটা কথা বিশ্বাস করি, সেটা হলো এই পৃথিবীটা সত্যিই আসলে একটা ভুল ভুলাইয়া। প্রতিটা মানুষ সারাক্ষণ এখানে একটা বৃত্তের পরিধি ধরে ঘুরপাক খায়। কারোর ক্ষেত্রে বৃত্তটা বড়, কারোর ক্ষেত্রে ছোট, কিন্তু ঘুরতে ঘুরতে সে একদিন না একদিন সেই বিন্দুটাতে আবার ঠিক ফিরে আসে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল। আসতে বাধ্য হয়, না হলে বৃত্তটা সম্পূর্ণ হয় না। কি ভাবছেন? এই আধমরা অবস্থাতেও আমি এসব দার্শনিক বুলি কি করে আওড়াচ্ছি? বলবো, সব বলবো। তার আগে চলুন আমার পরিচয়টা সেরে নিই, আর গল্পটা প্রথম থেকে শুরু করি। আমি চন্দ্রগুপ্ত, মানে চন্দ্রগুপ্ত মৌর্য নয়, শুধু চন্দ্রগুপ্ত। নাম চন্দ্র, পদবী গুপ্ত। ভেবে দেখুন কি মারাত্মক নাম। মানে বর্তমান 2000 শতাব্দীতে জন্ম নিয়ে আমাকে বয়ে বেড়াতে হচ্ছে 340 খ্রিস্টপূর্বাব্দের প্রাচীন সেই রাজাকে, যার ইতিহাস খ্যাতি বিশ্বব্যাপী, যার নাম শুনলে চোখের সামনে ভারতবর্ষের বিশাল সেই মানচিত্রটার ছবি ভেসে ওঠে, যার বিস্তার ছিল পূর্বে বাংলা থেকে পশ্চিমে বালুচিস্তান, উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে দাক্ষিণাত্য পর্যন্ত। শুধু কি তাই, এই নামের সাথে জড়িয়ে আছে কৌটিল্য, আলেকজান্ডার, মেগাস্থেনিস, সেলুকাসের মতো বিখ্যাত সব ব্যক্তিত্ব। আর আমি, আমার পরিচয় বলছি, সেটাও বলবো, কিন্তু তার আগে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। আজ 12ই অক্টোবর আমার জন্মদিন, মানে চন্দ্রগুপ্তের জন্মদিন। কি ভাবছেন? দারুণ ব্যাপার না? মারাত্মক জাঁকজমক করে আজ জন্মদিন সেলিব্রেট করা হবে আমার। ফু দিয়ে মোমবাতি নেভানো, কেক কাটা, হ্যাপি বার্থডে টু ইউ গান, এইসব না, ভুল। এসব কিছুই হবে না, হওয়া সম্ভব নয়। কারণ আমার পরিচিত যারা আছে তাদের কারুর এত সময় নেই যে আমার মতো একটা এলেবেলে ছেলের জন্মদিন পালনের জন্য তারা সময় নষ্ট করবে। কিন্তু তবু আজ 12ই অক্টোবর, চন্দ্রগুপ্তের জন্মদিন। কথাটা ভাবলে অদ্ভুত একটা ফিলিং হচ্ছে, আর খালি মনে হচ্ছে আজ কিছু একটা হবে, হবেই। যাক, নামটা আগে বলেছি, এবার বাকি পরিচয়গুলো দিই। আমার বাবা স্বর্গীয় যুগল কিশোর গুপ্ত ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক। চন্দ্রগুপ্ত নামের বোঝাটা তিনিই চাপিয়েছিলেন আমার ঘাড়ে। একটু বড় হয়ে এই নিয়ে বাবাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বাবা, আমাদের টাইটেল গুপ্ত জেনেও তুমি আমার নাম চন্দ্র রেখেছিলে কেন? জানতে না বড় হয়ে বন্ধুরা আমাকে খ্যাপাবে, কাজের জায়গায় কলিগরা খিল্লি করবে? তোর যেদিন জন্ম হয় সেদিন পূর্ণিমা ছিল, কোজাগরি পূর্ণিমা। রূপোর থালার মতো বিশাল একটা চাঁদ উঠেছিল আকাশে। ঝকঝকে তকতকে সেই চাঁদটার দিকে তাকিয়ে তোর চন্দ্র নামটা রেখেছিলাম। বাহ, দারুণ যুক্তি তো। তাহলে কি সেদিন যদি অমাবস্যা থাকতো তাহলে কালো আকাশের দিকে তাকিয়ে আমার নাম কালা চাঁদ বা কালো সোনা টাইপ কিছু রাখতে? বাবা উত্তর দেয়নি, উল্টে আরো গম্ভীর হয়ে বলেছিল, নেপো ছেলে, দূর হয়ে যা চোখের সামনে থেকে। শিক্ষক হিসেবে যুগল কিশোর আহামরি কিছু ছিলেন না। সারাক্ষণ শুধু টাকার হিসেব করতেন। কবে মাইনে বাড়বে, কোথায় টাকা রাখলে বেশি সুদ পাওয়া যাবে, সব সময় এইসব চিন্তা। বাবার কোনো কৃতি ছাত্রকে কোনোদিন দেখিনি এসে প্রণাম করে জিজ্ঞেস করেছে, কেমন আছেন মাস্টারমশাই, ভালো তো? সুতরাং বুঝতে পারছেন,
কোন জায়গা থেকে আমি উঠেছি। তাও অসুবিধে হয়নি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পরপর পাশ করে গেছি। তারপর প্রাইভেট কোম্পানিতে চাকরিও জুটিয়েছি পরপর পরপর, মানে প্রাইভেটে যেমন হয় আর কি, একটানা বেশি দিন কোথাও থাকতে নেই। অভিজ্ঞতার ঝুলি ভরাও, কেটে পড়ো বেটার জায়গায়। না, সেই ইতিহাস আমি এক্ষুনি বলবো না, কারণ কোথায় যেন পড়েছিলাম, তোমার স্ট্রাগল তোমার কাছে মারাত্মক কিছু হতে পারে, কিন্তু অন্যের কাছে সেটা বোরিং। সুতরাং বোর করব না আপনাদের। প্রসঙ্গত যদি সুযোগ আসে তবেই বলবো। এখন আমি কাজ করছি জয়সওয়াল টেক্সটাইলে। গুজরাটি মালিক অখিলেশ জয়সওয়াল একসময় আমার সাথে কলেজে পড়তো। তেমন আহামরি স্টুডেন্ট ছিল না, বরং একটু খাজা টাইপেরই ছিল। কিন্তু ওপরওয়ালা যেহেতু সেই হিসেব করেন না, তাই বাপ ঠাকুরদার রেখে যাওয়া কাপড় ব্যবসার এখন মালিক হয়ে গেছে অখিলেশ। আর আমি সব পরীক্ষায় ওর থেকে বেশি নাম্বার পেয়েও ওরই কোম্পানিতে চাকর। জয়সওয়াল টেক্সটাইল এলেবেলে কোম্পানি নয়, বাজারে বেশ নাম আছে। ওদের প্রোডাক্ট বিদেশে এক্সপোর্ট হয়। চাকরিটা আমার বড় না হলেও যথেষ্ট ভালোই। অখিলেশের মন জুগিয়ে চলি বলে তাড়াতাড়ি প্রমোশন হয়, মাইনে বাড়ে। অখিলেশ এখন অনেকটাই ভরসা করে আমাকে। দিনের পর দিন পুরো অফিসের ভার আমার ঘাড়ে চাপিয়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়ায়। দেখ চন্দ্র, তোকে আমি চিনি, সেই জন্যই ম্যানেজার করেছি। তাই বলে পুরোটা আমি দেখব? হ্যাঁ, পুরোটাই। জয়সওয়াল টেক্সটাইলের অ্যাসেট তুই। কিন্তু কোনো কিন্তু নয়, এনজয় ইয়োর জব। কলকাতায় থাকলে শনিবার শনিবার আগে ঘুরে বেড়াতাম। অখিলেশ গাড়ি চালাতো। ডায়মন্ড হারবার রোড, কোনো এক্সপ্রেসওয়ে অথবা দুর্গাপুর হাইওয়ে ধরে গাড়ি ছুটত। দিনটা দারুণ এনজয় করতো অখিলেশ। অনেক রাত অবধি হোটেলে কাটাতো, নেশা করতো, ডিস্কে নাচতো। তারপর যখন পুরোপুরি বেহুশ হয়ে যেত, তখন নন্দিনী আসতো। আমি নন্দিনীকে আসতে বলতাম। অনেকটা সময় নন্দিনী অখিলেশের ঘরে কাটাতো। আর তারপর না, নন্দিনী নিখোঁজ হওয়ার পর সেসব কিছুই আর হয় না এখন। কলকাতায় থাকলে শনিবার শনিবার অখিলেশ ঘুরতে বেরোয়, কিন্তু বেহুশ হয়ে গেলে আর অপেক্ষা করি না। ধরাধরি করে ওকে গাড়িতে তুলে বাড়ি নিয়ে আসি। গাড়ির স্টিয়ারিং তখন আমার হাতে থাকে। অখিলেশের স্ত্রী নেহা সুন্দরী। লেখাপড়ায় সেভাবে জুত করতে না পারলেও রূপের যোগ্যতাটা ছিল, এখনো আছে। সেই যোগ্যতা দিয়েই অখিলেশের চোখে পড়েছিল। না হলে একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, যার বাবা মুদিখানার দোকানে কাজ করত, সে কি করে জয়সওয়াল হাউসের মালকিন হয়? নেহা সত্যি সুন্দরী। কিরকম সুন্দরী? ছোট্ট একটা রেফারেন্স দিই। হাম দিল দে চুকে সনমের ঐশ্বর্য রায়কে মনে আছে? হ্যাঁ, খানিকটা সেরকম। গায়ের রং খোসা ছাড়ানো আপেল, গোলাপ পাপড়ি ঠোঁট, নীল চোখের তারা, আর দৃষ্টি যাকে বলে খুন খারাপি। ঠিক তাই। ছোট থেকে পাশাপাশি পাড়ায় বড় হয়েছি আমরা, মিথ্যে বলবো না। নেহার দিকে আমি নিজেও এখন তাকাতে পারি না। সমস্যা হয়, মনে হয় এক্ষুনি বুঝি পুরো ছাই হয়ে যাব। ওর সাথে বেশি দেখা হয় না, কিন্তু যেটুকু হয় তাতেই নেহার চাহনি আমাকে ভস্ম করে দেয়, পুড়িয়ে ছাড় খাড় করে দেয়। কেন? কারণ নেহার একটা ড্রব্যাক আছে। সেটা হলো নেহা মনোরোগী। বছরখানেক আগে অবধি ঠিক ছিল, কিন্তু ইদানিং হঠাৎ দেখা দিয়েছে রোগটা। ক্রমশ বাড়ছে। এক্ষুনি কিছু বললে পরক্ষণেই ভুলে যায়, কিচ্ছু মনে রাখতে পারে না। মাঝে মাঝে আমাকেও ভুলে যায়। অখিলেশ বাইরে কি করে সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মাঝরাতে মাঝে মাঝে ফোন করে, জিজ্ঞেস করে, আচ্ছা চন্দ্রদা, তোমার বন্ধু এখন কোথায় আছে বলতে পারো? কেন, তুই জানিস না? ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি আমাকে তুই বললে কেন? মানে আমি তো তোকে তুইই বলি। না, বলবে না। তুমি অথবা আপনি বলবে, বুঝেছো? সরি, ভুল হয়ে গেছে। আচ্ছা, ও কি আমাকে বলে গিয়েছিল? তোমার বন্ধুকে একবার জিজ্ঞেস করো আলমারির চাবিটা কোথায় রেখেছে। কখন থেকে খুঁজছি, খুঁজে পাচ্ছি না। আমি অখিলেশকে ফোন করব, তাও আলমারির চাবি কোথায় রেখেছে সেটা জানার জন্য? কেন, তুমি করতে পারছো না? না, ওর নাম্বারটা হারিয়ে ফেলেছি। প্লিজ একটু জিজ্ঞেস করে আমাকে জানাও না।
মাঝরাতে হাই তুলতে তুলতে আমি অখিলেশকে ফোন করি। নেশায় বুঁদ অখিলেশ ওপার থেকে গালাগাল দেয় আর বলে, না থাক, মালিক সম্বন্ধে এত তথ্য ফাঁস করা ঠিক নয়। আর যাই হোক, অখিলেশের মাইনে করা চাকর আমি, ওর দেওয়া মাইনেতে আমার পেট চলে। সুতরাং যা বলছিলাম সেটাই বলি। সিকিউরিটি থেকে ব্যাক অফিস, সেলস থেকে পারচেস, জয়সওয়াল টেক্সটাইলের সব এখন আমাকেই সামলাতে হয়। অফিসে আমার আলাদা কোনো চেম্বার নেই, একটা টেবিল আছে শুধু, তাও সেটা অখিলেশের চেম্বারের সামনে, ওর পার্সোনাল সিকিউরিটি গার্ডের মতো। টেবিলে একটা ল্যাপটপ আছে, ল্যাপটপটা পুরনো, সেভাবে কাজ করে না, মাঝে মাঝে অন করতে সমস্যাও হয়, তখন মেকানিক ডাকি। বন্ধুত্বের জায়গা থেকে অখিলেশ আমাকে তুই বলে কথা বলে, কিন্তু আমি ভুল করে ওকে কখনো তুই সম্বোধন করি না, তুমি বলি। এই নিয়ে মাঝে মাঝে আমাকে বকাও দেয়, বলে, কি ব্যাপার তোর? এই নিজেকে সারাক্ষণ গুটিয়ে রাখিস কেন? কই না তো, ঠিকঠাকই তো আছি। হ্যাঁ, এটাকে ঠিকঠাক থাকা বলে না দোস্ত। ভাঙা ল্যাপটপটা আর কতদিন চালাবি? ওটাকে ফেলে দে এবার। না না, ওটা ঠিক আছে, বেশ চলছে। হ্যাঁ, তাহলে এবার অন্তত একটা নতুন চেয়ার টেবিল কেন। রংচটা চেয়ারটায় প্রতিদিন বসিস, দেখতে খারাপ লাগে না বল? তুই কোম্পানির ম্যানেজার, অবশ্যই তোর একটা জবরদস্ত চেয়ার থাকা উচিত। কি বলিস? না অখিলেশ, ওটাও একদম ঠিকঠাক আছে, পাল্টানোর দরকার নেই। অখিলেশ হাসে। সত্যি তুই পারিস বটে। নিজের জন্য কোম্পানির 1 টাকাও খরচ করবি না, তাই তো? না মানে, আসলে কি যেন, অপচয় ব্যাপারটা আমার ঠিক আসে না। কোম্পানি গ্রোথ করলে সবার উন্নতি হবে, সেটাই আমি চাই। অপ্রয়োজনীয় খরচ করে কি লাভ? প্রাউড অফ ইউ চন্দ্র, তুই জয়সওয়াল টেক্সটাইলের রত্ন। বুঝতে পারি কোম্পানির প্রতি আমার ভালোবাসা, আনুগত্য ওকে মুগ্ধ করে, তাতে আমার প্রতি ওর ভরসাটা আরো বেড়ে যায়। আর ঠিক সেটাই আমি চাই, ও আমাকে ভরসা করুক, আরো ভরসা করুক। ভরসা করতে 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 নির্ভরশীল হয়ে পড়ুক পুরোপুরি। এতটাই নির্ভরশীল যেখান থেকে আর ফেরা যায় না। মানে শনিবার শনিবার ঘুরতে যাওয়ার মতো। স্টিয়ারিংটা শেষ পর্যন্ত যেন আমার হাতে আসে। কি মনে হচ্ছে আমি নিষ্ঠুর, ভয়ঙ্কর? কেন চাইছি এরকম, তাই তো? কারণ আছে। জগতের নিয়মগুলো আমি শুধরে দিতে চাই। এই পৃথিবী বৈষম্যে ভরা, এখানে কোনো সুবিচার নেই। আচ্ছা, এটা কোনো কাজের কথা? এক পক্ষ কিছু না করে সারা জীবন জিতে যাবে, পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তি নাড়াঘাটা করে প্রজন্মের পর প্রজন্ম আয়েশ করবে, পৃথিবীর সবচেয়ে সেরা জিনিসগুলো পাবে, আর বাকিরা আজীবন তাদের গোলাম হয়ে কাটাবে? সেটা কি হতে পারে? এত বড় অবিচার মানা যায়? কি এবার নিশ্চয়ই ভাবছেন মানুষটা আমি ঠিকঠাক নয়, তাই তো? ভাবতে পারেন, তাতে আমার কিছু আসে যায় না, কারণ অনেক কসরত করে এই মানসিকতাটা তৈরি করেছি। সারাক্ষণ নিজেকে বোঝাতে হয়েছে পৃথিবীতে পাপ বলে কিছু নেই, ওটা জাস্ট একটা ফাঁদ, বাঁধন, একটা বড় সংখ্যক মানুষকে সামাজিক বাঁধনে বেঁধে রাখার কৌশল। আর যদি পাপ বলে সত্যি কিছু থেকে থাকে, তাহলে এই বৈষম্যই হলো পাপ। যারা এসব প্রচার করে আর যারা চুপচাপ মুখ বুজে মেনে নেয়, তারাই হলো পাপী। পরিকল্পনাগুলোতেই পরপর সাজিয়েছি। জানি পৃথিবীটা এখন অন্যভাবে ঘুরছে, সারা জীবন সবার সমান থাকে না। একটা শুধু লক্ষ্য স্থির করতে হয় প্রথমে, তারপর আস্তে আস্তে সেদিকে এগোতে হয়। তার জন্য সাধনা লাগে, পরিকল্পনা দরকার হয়। প্রয়োজনে সব বাধা, সব মায়া ত্যাগ করে এগোতে হয়। কি ভাবছেন? হ্যাঁ, কিসের এত পরিকল্পনা? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমার সেই লক্ষ্যটা হলো জয়সওয়াল টেক্সটাইল, অখিলেশের সর্বনাশ। অখিলেশকে শেষ করে নিজের সাম্রাজ্যের পত্তন। পুরো স্টিয়ারিংটা
আমার হাতে আসবে একদিন। আর অখিলেশ, he will be finished forever. আজ 12ই অক্টোবর। জন্মদিন বলে সকাল থেকে প্রচুর মেসেজ ঢুকছে। ঘুম থেকে উঠে স্ক্রিনের দিকে তাকিয়ে আছি। কে কি লিখছে পড়ছি আর হাসছি মনে মনে। হঠাৎ একটা মেসেজে এসে থামলাম। সূচনা তরফদার। হ্যাঁ, মেয়েটা ইদানিং বেশ ঝুঁকেছে আমার দিকে। রাত দিন মেসেজ করে। জন্মদিন বলে রাত 12টা থেকেই মেসেজ পাঠানো শুরু করেছে। GIFA বার্থডে গিফট, হ্যাপি বার্থডে লেখা টেডি বেয়ার, হার্ট শেপ ইমোজি ইত্যাদি। এগুলোর মানে কি আমি জানি। ওর মেসেজগুলো দেখতে দেখতে চোখের সামনে একটা ক্যারাম বোর্ডের ছবি ভেসে ওঠে। আচ্ছা, সূচনা তরফদারও কি নন্দিনীর মতো আমার পরবর্তী একটা স্ট্রাইকার হতে পারে, যে স্ট্রাইকারটা দিয়ে ফাইনালি অখিলেশ নামক রেড ঘুটিটাকে আমি পকেট বন্দি করতে পারবো? হ্যাঁ, অখিলেশ আমার লাল ঘুঁটি। ওকে পকেট করা সহজ কাজ নয়। তার জন্য সময় মতো ঠিকঠাক স্ট্রাইকার দরকার। প্রতিটা গেম খেলার আগে বেছে বেছে তাই স্ট্রাইকার নির্বাচন করি। নন্দিনী ছিল সেরকমই একটা স্ট্রাইকার। জয়সওয়াল টেক্সটাইলে ও আমার জায়গাটা অনেক মজবুত করে দিয়ে গেছে। বেচারা নন্দিনী, ওর বলিদান কোনো দিন ভুলব না। ঈশ্বর শান্তি দিক ওর আত্মাকে। হ্যাঁ রে চাঁদু, আজকে তুই কাজে বেরোবি? কেন বলো তো? কেন মানে, আজ যে তোর জন্মদিন। তো আমি কি মহাত্মা গান্ধী যে আমার জন্মদিনে ছুটি থাকবে? এই আবার কেমন কথা? জন্মদিনে একদিন কাজে না গেলে তোর মালিক কি রাগ করবে? মালিক মালিক মালিক, কথাটা কানে লাগলো। মাই ফুট। ভাবলাম বলি, এই পৃথিবীতে কেউ কারোর দীর্ঘস্থায়ী মালিক নয় মা, সবই আপেক্ষিক। তোমার ছেলেও একদিন মালিক হবে, মিলিয়ে নিও। কিন্তু বললাম না, কারণ কোথায় যেন শুনেছি লক্ষ্য পূরণের আগে টার্গেটের কথা কাউকে বলতে নেই। চুপ করে আছি দেখে মা ভেবেছে আমার হয়তো শরীর খারাপ, কপাল পরীক্ষা করবে বলে এগিয়ে এলো। কই দেখি তো, জ্বরটার হয়েছে কি না? অন্য মনস্কতাটা কেটে গেল সঙ্গে সঙ্গে। ধমক দিয়ে বললাম, আরে কি করছো, কি ছাড়ো না, তুমি কি পাগল হলে? বিরক্ত করো না, যাও তো। সূচনার পরের মেসেজটা এলো। আজ কি সারাদিন ব্যস্ত থাকবে? না, খুব একটা না। কেন? আজ কি আমরা একবার দেখা করতে পারি গো? বিছানায় লাফিয়ে উঠলাম সঙ্গে সঙ্গে। ঠিক এই মেসেজটার অপেক্ষাতেই কি ছিলাম? এত রাত জাগা, এত কসরত কি তাহলে সফল হবে এবার? আমার নেক্সট স্ট্রাইকার কি তাহলে রেডি? কি হলো? আরে হঠাৎ লাফিয়ে উঠলি কেন? কি হয়েছে? কিছু না। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এখনো? হ্যাঁ, যাও নিজের কাজ করো। মা তাও বলল, আজ সত্যিই অফিস যাবি? ভাবলাম তোর পছন্দের পদগুলো রান্না করব। সোনামুগের ডাল, মাছের কালিয়া, মাটন, পায়েস। ধুস, কি যে করিস, ভাল লাগে না। সূচনার পরের মেসেজটা ঢুকলো এর মধ্যে। ফার্ন রোডের সামনের পার্কটায় থাকবো বিকেল 5টা। অখিলেশকে বলে একটু তাড়াতাড়ি আজ বেরিয়েছি অফিস থেকে। এসপ্ল্যানেড থেকে রাসবিহারী মেট্রোতে এলাম। অটো ধরবো বলে সিঁড়ি দিয়ে রুদ্ধশ্বাসে উঠছি। সূচনা বলেছিল 5টায় ফার্ন রোডে থাকবে। ঘড়িতে অলরেডি 5:15 এখন। অটো করে এতটা যেতে এখনও সময় লাগবে। কীভাবেও একবার ফোন করব কি ভাবতে ভাবতে ডায়াল করলাম। দুবার রিং হয়ে লাইনটা কেটে গেল। সূচনা ধরল না। এতদিন সোশ্যাল মিডিয়ায় চ্যাট চলতো, যাতে না সন্দেহ করে তাই মোবাইল নাম্বার কোনোদিন চাইনি। আজও নিজেই দিয়েছে নাম্বারটা। হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, দিস ইজ সূচনা। মেসেজটা পড়ে ওর ডিপিটা দেখেছিলাম। একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে সূচনা, মাথায় টুপি, গলায় মাফলার। আবার ডায়াল করলাম, আবার রিং হলো, কিন্তু
ফোনটা আবারও সূচনা ধরল না। অটো থেকে নেমে দৌড় দিলাম ফার্ন রোডের দিকে। কিছুটা ভেতরে ঢুকতেই শহুরে কোলাহল থেমে গেল। গড়িয়াহাটের খুব কাছেই পাড়াটা, চারপাশে উঁচু উঁচু বাড়ি আর প্রচুর গাছপালা। সামনে একটা শান্ত পার্ক আছে, ওখানেই সূচনার থাকার কথা। পার্কটা তো দেখতে পাচ্ছি, কিন্তু সূচনা কোথায়? এদিক ওদিক কয়েকবার তাকাতেই দেখতে পেলাম ওকে। হ্যাঁ, যেমনটা বলেছিল ঠিক তেমনই, ডেনিম জিন্সের সাথে অফ হোয়াইট টপ, পার্কের গেটের সামনে দাঁড়িয়ে আছে, উল্টো দিকে মুখ, কাঁধে ব্যাগ, সানগ্লাসটা মাথায় তোলা। আমি নিশ্চিত ওটাই সূচনা। পিছন ফিরে আছে বলে আমাকে ওর দেখতে পাওয়ার কথা নয়। সামনের রাস্তাটা পেরোতে যাব, ঠিক তখনই ক্রসিং ভেদ করে ফুল স্পিডে একটা কালো গাড়ি এসে ব্রেক কষল। পরক্ষণেই গাড়ি থেকে 5-6 জন নেমে ঘিরে ধরল সূচনাকে। কালো মুখোশে ঢাকা সবার মুখ, একজনের হাতে রিভলভারটা সূচনার কপালে তাক করা। গাড়িতে উঠুন। মানে কেন? কে আপনারা? যা বলছি করুন তাড়াতাড়ি, কথা বাড়াবেন না। কে আপনারা? কেন আমাকে? কথাটা শেষ করার আগেই পিছন থেকে একজন সূচনার নাকে রুমাল চেপে ধরল, আর সঙ্গে সঙ্গে ও জ্ঞান হারিয়ে ফেলল। ধরাধরি করে সূচনাকে ওরা গাড়িতে তুলছে। ঘটনার আকস্মিকতায় আমি বাকরুদ্ধ হয়ে গেছি। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে রাস্তাটা পেরোলাম। পরক্ষণেই পৌঁছে গেছি ওদের কাছে। পিছন থেকে একজনের জামা খামচে চিৎকার করে বললাম, কি করছেন কি? কে আপনারা? ছাড়ুন ওকে, সূচনা! কথাটা শেষ করার আগেই ঘাড়ের কাছে কিসের যেন একটা আঘাত লাগলো, তারপর নাকে ঘুষি। সঙ্গে সঙ্গে চারপাশের সবকিছু যেন টুলে গেল। অন্ধকার চতুর্দিক, মনে হলো গভীর কোনো খাদে তলিয়ে যাচ্ছি আমি। কিন্তু তার আগে যেটা দেখে চমকে উঠলাম সেটা হলো, এটা তো সূচনা নয়। কিছুতেই এটা সূচনা হতে পারে না। আজই ওর ডিপি দেখেছি, এটা তো ব্লু জিন্স আর টি শার্ট পরা লোকটা চেয়ার থেকে ঝুঁকে বলল, এখন কেমন ফিল করছেন মিস্টার গুপ্ত? বেটার, কিন্তু আপনি কে? ডাক্তার? বলছি, তার আগে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। লোহার রডে করে আপনার মাথায় মারা হয়েছিল। আঘাত সেরকম গুরুতর নয়। সিটি স্ক্যানের রিপোর্ট পেয়েছি, ব্রেনে কোনো ক্লটিং নেই। কারা মেরেছিল আমাকে? সেটা পরে বলবো। মানে আপনি চেনেন ওদের? হ্যাঁ, কিন্তু এখন না। আপনি নিজেই আস্তে আস্তে সব জানতে পারবেন। সূচনা কোথায়? ও কেমন আছে? লোকটা মুচকি হাসল। আপনি চেনেন মেয়েটা কে? অবশ্যই, আমার সাথে দেখা করার জন্যই তো পার্কের সামনে দাঁড়িয়েছিল। তাই নাকি? তা কি নাম বললেন? সূচনা তরফদার। কেন, কি হয়েছে ওর? কতদিন চেনেন? বেশি দিন না, ওই 3-4 মাস মতো হবে। মানে ঠিক করে বলুন, কতদিন চেনেন ওকে? না মানে, কি হলো, চুপ করে যাচ্ছেন কেন? বলুন। বলছি, আসলে লাস্ট কোয়েশ্চেন, আজ কি আপনার বার্থডে? হ্যাঁ, কেন বলুন তো? নাইস ট্র্যাপ। আমি ইন্সপেক্টর রাজদীপ নন্দন, লালবাজার ক্রাইম ব্রাঞ্চ। চলুন আমার সাথে, আপনাকে এবার থানায় যেতে হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে কেন? সেটা না হয় পরে বলছি, আগে থানায় তো চলুন। না, এটা তো প্রসেস নয়। আমার অপরাধ না জানালে আমি থানায় যেতে বাধ্য নই। অপরাধ? আপাতত একটা অপরাধের কথা বলি, নন্দিনী দেশমুখ মার্ডার। হ্যাঁ, ফার্ন রোডে পার্কের সামনে থেকে মুখোশ পরা লোকগুলো তখন সূচনাকে নয়, নেহাকে অজ্ঞান অবস্থায় গাড়িতে তুলছিল। মাথায় আঘাত লাগার পরও আমি স্পষ্ট দেখেছি। লোকটার কাছে ব্যাপারটা চেপে গিয়েছিলাম, কারণ নেহার নামটা এখানে জড়াতে চাইনি। তাতে মনে হয়েছিল
সমস্যাটা আরো বাড়তে পারে। কিন্তু নন্দিনীর ঘটনার সাথে পুলিশ আমার যোগাযোগটা পেল কি করে? কিসের প্রমাণে ওরা আমাকে অ্যারেস্ট করছে? না না, গুলিয়ে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। ইন্টারোগেশন রুমটা কত বড় বুঝতে পারছি না। ঘরের চতুর্দিক অন্ধকার। সিলিং থেকে একটা ফোকাসের মতো আলো টেবিলের উপর ঝুলে আছে। গোল আভা পড়ছে টেবিলে। যান যান, চেয়ারে গিয়ে বসুন। আমি কিছু বুঝতে পারছি না স্যার। নন্দিনীর মার্ডারের সাথে আমার কোনো যোগ নেই, বিশ্বাস করুন। আপনাকে বিশ্বাস করব? রিমোটের বোতাম টিপে লোকটা আলোটাকে আরো তীব্র করল। বিশ্বাস শব্দটার মানে বোঝেন? মানে? উত্তর না দিয়ে সপাট এবার একটা চড় এসে পড়ল গালে। পরক্ষণেই আপনি থেকে তুইতে নেমে এলো সম্বোধন। নিজেকে খুব চালাক ভাবিস না রে, হ্যাঁ? জানোয়ার কোথাকারের জানোয়ার! চড়ের আঘাতটা জোরালো ছিল। তীব্র আলোতেও যেন অন্ধকার হয়ে গেল সব। কান ভোঁ ভোঁ করছে। খানিকটা সামলে নিয়ে বললাম, কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন প্লিজ। আমার থেকে শুনবি নাকি অন্য কাউকে ডাকবো? অন্য কাউকে মানে? ইন্সপেক্টর নন্দন ইশারা করতেই অন্ধকার থেকে নেহা এবার বেরিয়ে এলো। ডেনিম জিন্সের ওপর অফ হোয়াইট টপ, কাঁধে ব্যাগ, সানগ্লাসটা মাথায় তোলা। বাকরুদ্ধের মতো আমি তাকিয়ে রইলাম ওর দিকে। শুকনো গলা থেকে শুধু দুটো শব্দ বেরোলো, নেহা তুই? দেখতে পেলাম নেহার মুখে ক্রমশ ঘেন্না ফুটে উঠছে। কাঁপা গলায় ইন্সপেক্টর নন্দনকেও বলল, হি ইজ আ মার্ডারার। মানুষ নয়, ভয়ঙ্কর একটা জানোয়ারও। শাস্তি দিন, চরমতম যেন শাস্তি পায়ও। কাছাকাছি পাহাড় আছে কিনা জানি না, তবে অন্ধকারেও বেশ বোঝা যাচ্ছে এটা একটা জঙ্গল, ঘন জঙ্গল। চতুর্দিকে উঁচু উঁচু গাছ, স্যাঁতস্যাঁতে শ্যাওলার গন্ধ, ঝিঝি পোকার ডাক, রাত চড়া পাখির চিৎকার। তার মাঝে শুনতে পাচ্ছি জগজিৎ সিংয়ের গজলটা বাজছে, যার কিছু লাইন এরকম, आग का क्या है पल दो पल में लगती है, बुझते बुझते एक जमाना लगता है। হাত পা বাঁধা অবস্থায় গাড়ি থেকে নামিয়ে ওরা মাটিতে ফেললো আমাকে। কিছু বলার আছে তোর? না, আমার আর কিছু বলার নেই। এরপর আর কি বলার থাকতে পারে? বড় বড় শ্বাস নিচ্ছি, হাঁপাচ্ছি আমি। পায়ে করে আমার মুখটা সোজা করলো লোকটা। পকেট থেকে টর্চ বার করে আলো ফেললো আমার মুখে। দেখুন মিস্টার জয়সওয়াল, দেখুন, শেষবারের মতো আপনার বন্ধুকে একবার ভালো করে দেখে নিন। অখিলেশ চুপ। ওর মুখ থেকেও আর যেন শব্দ বেরোচ্ছে না। শুনতে পেলাম বিড়বিড় করে বলছে, বিশ্বাস করতে পারছে না ইন্সপেক্টর, দুঃস্বপ্ন মনে হচ্ছে পুরোটা। হ্যাঁ, আসলে ক্রাইম ব্যাপারটা এরকমই। এখানে বিশ্বাসের কোনো জায়গা নেই। আচ্ছা, চন্দ্রকে তো আমি সব দিয়েছিলাম, সম্মান, স্বাধীনতা, পুরো জয়সওয়াল টেক্সটাইলের দায়িত্ব। তাও ও এরকম করলো কেন? ভুল বুঝছেন, পুরোপুরি ভুল বুঝছেন। মানুষ হলো সভ্যতার সবচেয়ে উন্নত জীব। তাদের চরিত্র বোঝা এত সহজ কাজ নয়। প্রতিটা দেওয়া নেওয়ার মাঝখানে একটা গ্যাপ থাকে। মানে আপনি যখন কাউকে কিছু দিচ্ছেন না, সে কোন মানসিকতা থেকে সেটা নিচ্ছে, এটা একটা বড় ফ্যাক্টর। কিরকম? দেখুন, এই যে বললেন না ওকে সব দিয়েছিলাম, সমস্যা ওখানেই।
অন্যের দেওয়াটা অনেকে সম্মান হিসেবে নিতে পারে না, গ্রেস মনে করে, দয়া মনে করে। হাত পেতে নেওয়ার পরও তার মধ্যে একটা ঈর্ষা তৈরি হয়। মানে যার কাছ থেকে নিচ্ছে তাকেই ঈর্ষা করে। কিন্তু আমি তো ওর সাথে তেমন ব্যবহার করিনি কোনোদিন। তাতে কি? এটা এক ধরনের রোগ, ডিপ্রেশন, হীনমন্যতা থেকে তৈরি হয়। পৃথিবীতে সবাই সবকিছু পাবে এমন তো নয়, কিন্তু সেই না পাওয়ার শূন্যতাটা তাকে তাড়া করে, খারাপ কাজ করতে বাধ্য করায়। প্রথম থেকেই আপনার বিশ্বাস বা ভরসাটাকে চন্দ্রগুপ্ত সুযোগ হিসেবে ব্যবহার করেছে, আর সেই মতো ছক কষে গেছে সারাক্ষণ। ছক মানে? কিসের ছক? লোকটা হাসল, হাসিটা সেই একই হায়নার মতো। রাজা হওয়ার ছক। রাজা হবে রাজা। জয়সওয়াল টেক্সটাইলের মালিক হওয়ার ছক। কিন্তু ও নিজের জন্য কোম্পানির 1 টাকাও কোনোদিন খরচ করেনি স্যার। সব সময় কোম্পানির গ্রোথের কথা বলতো। ওটাও ছিল ওর অভিনয়, ট্র্যাপ একটা। ভালো ভালো কথা বলা, ছোট ছোট চাহিদাগুলোকে ইগনোর করা, এগুলো সবই ছিল সেই ট্র্যাপের এলিমেন্ট। আপনার কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করার জন্য করত, যাতে যাতে আরো বেশি বেশি ভরসার জায়গা তৈরি হয়। ঠিক যেমন করে নেহা দেবী ওকে ধরার জন্য আজ ট্র্যাপটা তৈরি করেছিলেন, ঠিক সেরকম। হোয়াট? নেহা আমাকে ধরার জন্য ট্র্যাপ করেছিল? ইয়েস চন্দ্রগুপ্ত, ইয়েস। আজ বিকেলে ফার্ন রোডে কিডন্যাপিং নাটকটা নেহা দেবীরই বানানো। উনি আমাকে নন্দিনী খুনের ব্যাপারটা প্রথম বলেন। কোনা এক্সপ্রেসওয়ের পাশে ব্লু মুন হোটেলে বান্ধবী নন্দিনীকে পাঠাতিস তুই পাঠাতিস। তারপর গোপন ক্যামেরায় ছবি তুলেছিস। কি করতিস ছবিগুলো নিয়ে? ব্ল্যাকমেল, তাই না? জয়সওয়াল টেক্সটাইলের মালিককে হেনস্থা করার ফাঁদ, তাই না? অখিলেশ বলল, ব্যাপারটা আমি জানতাম না। হ্যাঁ, উইকেন্ডে চন্দ্র আর আমি মাঝে মাঝে লং ড্রাইভে যেতাম। অনেক রাত অবধি পার্টি হতো। বেশিরভাগ সময় অতিরিক্ত ড্রিঙ্কের দরুন বেহুশ হয়ে যেতাম, আর তারপর আর কিছু মনে থাকতো না আমার। পরের দিন যখন জ্ঞান ফিরত, দেখতাম বাড়িতে আছি। চন্দ্র আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে। হ্যাঁ, স্বাভাবিক। আপনার ওই বেহুশ অবস্থাটার সুযোগ নিত। ব্লু মুনের ম্যানেজারের সাথে কথা বলেছি আমি, সিসিটিভি ফুটেজে দেখেছি। বেহুশ অবস্থায় আপনাকে রুমে পৌঁছে দেওয়ার পরই নন্দিনী দেশমুখকে ছবি তোলার জন্য পাঠানো হতো। কিন্তু নন্দিনীর সাথে তো চন্দ্রের অ্যাফেয়ার ছিল। যতদূর জানি ওরা বিয়ে করবে ঠিক করেছিল। বিয়ে? ওটাও ছিল চন্দ্রগুপ্তের একটা ফাঁদ। মানে? হ্যাঁ অখিলেশ বাবু, সেই ইনফরমেশনও পেয়েছি। জয়সওয়াল টেক্সটাইলে ঢোকার আগে চন্দ্রগুপ্ত অনেকগুলো ছোট ছোট জায়গায় কাজ করেছে। তার মধ্যে শোভাবাজারের একটা অ্যাড এজেন্সি ছিল। নন্দিনী দেশমুখের সাথে ওখানেই ওর পরিচয়, তারপর অ্যাফেয়ার। সম্পর্কটা অনেক দূর এগোয়। নন্দিনী পুরোপুরি বিশ্বাস করতে শুরু করে চন্দ্রগুপ্তকে। কিন্তু জয়সওয়াল টেক্সটাইলে ঢোকার পর চন্দ্রগুপ্ত আবার অন্য ফাঁদ পাতা শুরু করে। আপনার ভরসা আর বিশ্বাসযোগ্যতার জায়গাটা মজবুত করতে করতে এই কোম্পানির মালিক হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। তখন তুরুপের তাস হিসেবে নন্দিনীকে ব্যবহার করতেও পিছপা হয় না। মেয়েটা রাজি হলো? দেখুন, এসব ক্ষেত্রে আর উপায় থাকে না অখিলেশ বাবু। নন্দিনী চন্দ্রগুপ্তকে নিয়ে ততদিনে স্বপ্ন দেখতে শুরু করেছে। ওর ধারণা হয়েছিল এই সামান্য কিছুটা সময় বেহুশ আপনার ঘরে কাটানোর বিনিময়ে সত্যি হয়তো চন্দ্রগুপ্ত ওকে স্বীকৃতি দেবে। কিরে, গোপনে তোলা ছবিগুলোর কথা পুলিশকে জানিয়ে দেবে বলেছিল নন্দিনী, তাই না? তাহলে তাহলে সূচনার তরফদার কে? ও আমার সাথে প্রতিদিন চ্যাট করত অনেক রাত অবধি।
ওটা নেহা দেবীর বানানো একটা ফেক প্রোফাইল, পুলিশের পারমিশন নিয়ে তৈরি। অসম্ভব, এটা হতে পারে না। না না, ভুল হচ্ছে কোথাও। আমি আমি সূচনার ডিপি দেখেছি, ওখানে অন্য ছবি ছিল, ওটা নেহা নয়। ঠিক, একদম ঠিক। সূচনা তরফদারের ডিপিতে যে ছবিটা ছিল সেটা আমাদেরই এক জুনিয়র লেডি অফিসারের ছবি। 1 বছর আগে পেলিং বেড়াতে গিয়ে তোলা, মাথায় টুপি, গলায় মাফলার, পেছনে পাহাড়ের ব্যাকগ্রাউন্ডও। কি তাই তো? ছবিটা আমি নেহা দেবীকে দিয়েছিলাম সূচনা তরফদার নামে ফেক প্রোফাইলটা ডিপি তৈরি করার জন্য। নেহা এত কিছু করেছে আমাকে ধরার জন্য? কেন? আমি তো ওর কোনো ক্ষতি করিনি। ক্ষতি করিসনি? অখিলেশ বাবুর ক্ষতি মানে কি নেহা দেবীর ক্ষতি নয়? বাই দ্য ওয়ে, মৃত্যুর আগে নন্দিনী কিন্তু নেহা দেবীর সাথে যোগাযোগ করেছিল, আর তখন থেকেই নেহা দেবী তোকে ধরার জন্য ট্র্যাপ তৈরি করতে শুরু করেন। ভুলে যাওয়ার অভিনয়টাও ছিল তারই অঙ্গ। সেই অজুহাতেই মাঝে মাঝে রাতে তোকে ফোন করতেন। কি পুরো প্ল্যানটা বুঝতে পারছিস এবার? আমি চুপ করে গেলাম। অন্ধকার জঙ্গলে রাত বাড়ছে। একটা রাত চড়া পাখি বিচ্ছিরিভাবে ডাকতে ডাকতে উড়ে গেল। জগজিৎ সিং এর গজলটা শেষ হয়েছে। চারপাশে এখন শুধুই নিস্তব্ধতা। খেয়াল করিনি নেহাও এসে দাঁড়িয়েছে অখিলেশের পাশে, ফোঁপাচ্ছেও। ইন্সপেক্টর নন্দনকে বলল, মানুষ নয়, ভয়ঙ্কর একটা জানোয়ারও, ওকে চরম শাস্তি দিন। কেন জানি না হঠাৎ গায়ে কাঁটা দিতে শুরু করলো আমার। গীতার সেই শ্লোকটা যেন শুনতে পাচ্ছি। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মায়ের মুখটা মনে পড়ছে বড্ড, আর মনে পড়ছে আমার যৌবনে বলতে না পারা সেই ভালোবাসার কথা। পাড়ার সরস্বতী পুজোয় বাসন্তী শাড়ি পরা মেয়েটা, শ্যাম্পু করা চুল, খোসা ছাড়ানো আপেলের মতো গায়ের রং, গোলাপ পাপড়ি ঠোঁট, নীল চোখের তারা। আমার হামদিল দে চোখে সনমের ঐশ্বরিয়া রায়, যার চাহনিতে তখন ভস্ম হয়ে যেতাম, এখনো হই। কেন? অন্ধকার আকাশের দিকে তাকালাম। না, আজ চাঁদ নেই, 2-1টা তারা শুধু মিটমিট করে জ্বলছে। ঈশ্বরের উদ্দেশ্যে বললাম, আচ্ছা, আপনি কি এই আকাশেই থাকেন? বিশাল এই ব্রহ্মাণ্ড সত্যি কি আপনার প্রকাশ? আপনি সব দেখতে পান, দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আমাদের কথা? তাহলে শুনুন, এই পুরো ঘটনাটায় আমার কোনো দোষ নেই, কোনো দিন ছিল না। সব দোষ আপনার। হ্যাঁ, আপনার ভুল সিদ্ধান্তের জন্যই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিসের এত অবিচার আপনার? কেন এত বৈষম্য? একজন সারা জীবন শুধু ত্যাগ স্বীকার করে যাবে, আর একজন কিছু না করেও সব পেয়ে যাবে। বাহ 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 বাহ। কেন? হ্যাঁ, নেহাকে অনেক আগেই আমার থেকে কেড়ে নিয়েছেন। হ্যাঁ, ওকে আমি কোনোদিন কিছু বলতে পারিনি, সেই যোগ্যতাটা আমার ছিল না। তাই বলে আপনিও যে কিছু জানতেন না তা তো নয়। আপনি তো অন্তর্যামী। তাহলে আচ্ছা, সত্যি কি ভুলে যাওয়া কোনো রোগ হয়? যদি হয়, তাহলে রোগটা আমাকে কেন দিলেন না? কেন আমাকে ভুলিয়ে দিলেন না সবকিছু? সেখানেও কিসের কার্পণ্য এত? আজ 12ই অক্টোবর, চন্দ্রগুপ্তের জন্মদিন। ভোর হতে এখনো অনেকটা বাকি। আচমকা একটা ধাক্কা, তারপর গভীর খাদে কারুর তলিয়ে যাওয়ার চিৎকারে জঙ্গলের পাখিরা জেগে উঠল আবার।
ওরা জানে না এটা কার চিৎকার, জানার কথাও নয়। আচমকা ঘুম ভেঙে যাওয়ায় সবাই উড়তে শুরু করেছে। ডানা ঝাপটাতে 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 এলো পাথাড়ি এদিক ওদিক উড়ছে। আর আর আর্তনাদের মতো অদ্ভুত একটা শব্দ করছে, যে শব্দে 1 বছর আগে নন্দিনীকে বলা আমার কথাগুলো যেন প্রতিধ্বনিত হচ্ছে আবার। আমরা গন্তব্যের কাছে চলে এসেছি। অন্য পৃথিবী, অন্য জীবন, যেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, কেউ কোনোদিন থাকবে না। গাড়িটা স্টার্ট নিল, ওরা ফিরে যাচ্ছে। FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন রজত ঘোষের লেখা চন্দ্রগুপ্তের জন্মদিন। গল্পের কথক ও চন্দ্রগুপ্ত বাসু, গল্পের সূত্রধার সৌমি, নন্দিনীর ভূমিকায় দেবলীনা, ইন্সপেক্টর রাজদীপ সোমক, চন্দ্রগুপ্তের বাবা উজ্জ্বল, অখিলেশ রাজীব, নেহা ও সূচনার ভূমিকায় অপরূপা, চন্দ্রগুপ্তের মা শুক্লা ও অপহরণকারী সৌমিক। শুনলেন গল্প স্বল্প। শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।